ছয় মৌসুমের দেশ বাংলাদেশ, তবে এই বছর বাংলা পঞ্জিকায় না হলেও বাস্তবে মৌসুম ৭টি। বাড়তি একটি হলো ভোটের মৌসুম। সরকারের ৫ বছরের মেয়াদ শেষে আবারও এসেছে জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে ভোট উৎসবের যে চিত্র, তাই নিয়ে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন দেশজুড়ে নির্বাচনের খবর। শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমান আফরোজ। প্রিয় দর্শক, দেশজুড়ে নির্বাচনের খবরে থাকছে ভোটের সব খোঁজ খবর আর সংসদীয় ৩০০টি আসনের নানান তথ্য। ২৪তম দিনে আজ আমরা আপনাদের জানাবো নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার 10টি সংসদীয় আসনের খবর। তবে শুরুতেই জানাবো নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা সহ সারা দেশ সরগরম নির্বাচনী প্রচারণায়। ঢাকার কামরাঙ্গীরচরে নির্বাচনী সমাবেশ করেছেন আওয়ামী লীগ। এই সময় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি ও সমৃদ্ধির জন্য আবারও নৌকায় ভোট চান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচরে জনসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে অংশ নিতে সকাল থেকে সভাস্থলে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভার মাঠ। বেলা 12টায় নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা মঞ্চে পৌঁছালে বিপুল করতালি ও স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানান নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপির অপকর্মের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল, যার দুর্ভোগ পোহাতে হয়েছিল জনগণকে। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে এদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, শোষণ করতে শুরু করে। তাদের অপকর্মের কারণে বাংলাদেশে ইমার্জেন্সি জারি হয়, ভুক্তভোগী হয় দেশের সর্বস্তরের মানুষ। বিএনপি জামায়াত জোট দেশের জন্য কিছু করতে পারেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা কেবল মানুষ খুন আর নিজেদের ভাগ্য গড়েছে। তবে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। পরপর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবন মান বদলেছে, মানুষের জীবন উন্নত হচ্ছে। আগামীতে আবারও ক্ষমতায় আসতে পারলে এদেশের কোনো মানুষ দরিদ্র থাকবে না বলে প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। রাজধানীতে পাতাল রেল চালু সহ আধুনিক নগরী গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভানেত্রী। পুরো ঢাকা শহর ঘিরে আমরা একটা রিং রোড তৈরি করব, যে রিং রোডটা হবে সম্পূর্ণ এলিভেটেড, যাতে দ্রুতগামী সমস্ত যানবাহন চলতে পারবে। আর যে রাস্তাটা আছে সেটা স্থানীয় মানুষ ব্যবহার করতে পারবে। ঢাকা শহর ঘিরে 5টি নদী খনন করে তার নাব্যতা ফিরিয়ে এনে সেটার আরো সৌন্দর্য বৃদ্ধি করা হবে। এ সময় ঢাকা দক্ষিণের 8টি সংসদীয় আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা। সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন তো? প্রিয় দর্শক, প্রচারণায় সরগরম গোটা দেশ। সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন, মন জয় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা, আছে পাল্টাপাল্টি অভিযোগও। নির্বাচন ঘরের দুয়ারে কড়া নাড়ছে, তাই রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় প্রচারণা চালিয়েছেন মূলত বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরাই বেশি। রাজধানীর করাইল বস্তিতে সকালে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে তার স্ত্রী ফারহানা ফারুক প্রচারণা চালিয়ে ভোট চান। ঢাকা 10 আসনের আওয়ামী লীগের প্রার্থী ফজলিনুর তাপস গণসংযোগ চালান গ্রিন রোড এলাকায়। এ সময় তিনি সেনাবাহিনী মাঠে নামায় নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়ে ভোটারদের এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জনগণের দাবির প্রেক্ষিতে সমস্যাগুলো আমরা অনুধাবন করে কাজ করে চলেছি। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল 2 আসনের নৌকার প্রার্থী মোশাররফি বিন মর্তুজা সকাল থেকেই প্রচারণা চালান নেতাকর্মী, সমর্থক ও ভক্তদের সাথে নিয়ে। ভোটারদের নিয়ে উঠোন বৈঠক করে প্রচারণা চালিয়েছেন কুমিল্লা 9 আসনের আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলাম। তবে এই আসন থেকে বিএনপি প্রার্থী আনোয়ারুল আজিমকে প্রচারণায় দেখা যায়নি। স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রচার কাজ চলছে। পথসভা ও উঠোন বৈঠক করেছেন চাঁদপুর 3 আসনের নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর 2 আসনের বিএনপির প্রার্থী ডক্টর জালাল উদ্দিন প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। পুলিশ প্রশাসন হয়তো এখন অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু 30 তারিখে অবরুদ্ধ করে রাখতে পারবে না। ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম নিজ বাড়ির সামনে থেকে গণসংযোগ শুরু করেন। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জফরুল্লাহ সদর উপজেলার ঢেউখালী বাজারে পথসভা ও গণসংযোগ করেন। ফরিদপুর 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু সদর এলাকা চিলারকান্দি এলাকায় গণসংযোগে নামেন।
ভোলা ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরনবী চৌধুরী শাওন লালমোহন পৌর এলাকা ঘুরে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান। ভোটের মাঠে আওয়ামী লীগ ও ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীকে দেখা গেলেও বিএনপির প্রার্থীকে মাঠে দেখা যায়নি। ঝালকাঠি ২ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নির্বাচনী পথসভা, উঠোন বৈঠক ও গণসংযোগ করে ভোট চান। যেই সরকার, যেই ব্যক্তি আপনাদের এলাকার প্রতি দৃষ্টি দেবে, আপনাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেবে, তাকেই তো ভোট দেওয়া উচিত নাকি? সকালে গণসংযোগ করেন পটুয়াখালী ১ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। অন্যদিকে পটুয়াখালী সদরের নিউ মার্কেট থেকে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। খুলনা ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল সালাম মুর্শিদি প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে অফিস ভাঙচুর ও হামলার অভিযোগ এনেছেন। শেরপুর ১ আসনে ধানের শীষের প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাল্টা সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল মওদুদ আহমেদের মিথ্যাচারের প্রতিবাদ করেন। লক্ষ্মীপুর ৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদউদ্দিন এনি গণসংযোগ করেছেন। দর্শক, এবারে যাচ্ছি আসন ভিত্তিক নির্বাচনী খবরে। শুরুতেই দেখে নেব নোয়াখালীর সংসদীয় আসনগুলোর কি চিত্র ছিল। নোয়াখালী জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। এর মধ্যে সোনাইমুড়ি উপজেলার একাংশ নিয়ে নোয়াখালী ১, সেনবাগ ও সোনাইমুড়ির অংশ নিয়ে নোয়াখালী ২ এবং বেগমগঞ্জ নিয়ে নোয়াখালী ৩ আসন। এছাড়া সুবর্ণচর ও সদর নিয়ে নোয়াখালী ৪, কোম্পানিগঞ্জ ও কবিরহাট নিয়ে নোয়াখালী ৫ এবং হাতিয়া নিয়ে নোয়াখালী ৬ আসন গঠিত। এই ৬টি আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৮ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে নোয়াখালী জেলার ৬টি আসনে এখন উৎসবমুখর পরিবেশ। ৪,২০২.70 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার মোট জনসংখ্যা ৩৩,৭০,২৫১ জন। মোট ভোটার ২১,৪৮,৬৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার 10,96,927 এবং নারী 10,51,710 জন। নোয়াখালী জেলায় এবার নতুন ভোটার 96,302 জন। ১৯৯১ সালের নির্বাচনে এই জেলার ৬টি আসনের মধ্যে বিএনপি পায় ৪টি, আওয়ামী লীগ ১টি ও জাতীয় পার্টি ১টি। ৯৬ সালে বিএনপি জয়ী হয় ৫টি আসনে আর ১টি আসনে আওয়ামী লীগ। ২০০১ সালের নির্বাচনেও একই ফলাফল বজায় থাকে। তবে ২০০৮ সালে বিএনপি ৩টি, আওয়ামী লীগ ২টি ও স্বতন্ত্র প্রার্থী ১টি আসনে জয়ী হয়। সবশেষ ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগই সবকটি আসনেই বিজয়ী হয়। একাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী ১ আসনে ভোটের মাঠে রয়েছেন ৮ জন প্রার্থী। এখানে আওয়ামী লীগ থেকে প্রার্থী এইচ.এম. ইব্রাহিম এবং বিএনপি থেকে এ.এম. মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালী ২ আসনে প্রার্থী ৮ জন। তাদের মধ্যে নৌকার প্রার্থী মোর্শেদ আলম এবং ধানের শীষের জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী ৩ আসনেও প্রার্থী ৮ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণ এবং বিএনপির বরকতুল্লাহ বুলু। নোয়াখালী ৪ আসনে এবার প্রার্থী ৮ জন। এখানে আওয়ামী লীগ থেকে ভোটে লড়ছেন মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং বিএনপি থেকে মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী ৫ আসনে প্রার্থী ৮ জন। এখানে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। নোয়াখালী ৬ আসনে ভোটে লড়ছেন ৮ জন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আয়েশা ফেরদাউস এবং বিএনপির ফজলুল আজিম। দর্শক, নোয়াখালী নির্বাচনের খবর জানতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি জামাল হোসেন বিষাদ। দুটো বিষয় আসলে আপনার কাছে জানতে চাই। প্রথমত, নির্বাচনের তো আর বেশি দিন সময় নেই। এই সময়ে আপনি আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং ভোট নিয়ে ভোটারদের কেমন আগ্রহ দেখছেন, এই তথ্যগুলো আমাদের দর্শকদের বলবেন। রোমানা, নোয়াখালীর ৯টি উপজেলা, ৮টি পৌরসভা নিয়ে ৬টি সংসদীয় আসন। তো এই সংসদীয় আসনগুলোতে নোয়াখালীতে নারী ভোটার সংখ্যা হচ্ছে ১০,৫১,৭১০ জন এবং পুরুষ ভোটার হচ্ছে ১০,৯৬,৯২৭ জন এবং মোট ভোটার হচ্ছে আসলে নোয়াখালীতে ২১,৪৮,৬৩৭ জন ভোটার। এবং এখানে এবারে নতুন করে যুক্ত হচ্ছেন ভোটার ৯৬,৩০২ জন ভোটার আসলে নতুন করে যুক্ত হচ্ছেন। তো ইতোমধ্যে নোয়াখালী ৬টি সংসদীয় আসনে আমরা দেখতে পাচ্ছি, ৬টি সংসদীয় আসন ঘুরে আমরা গত কয়েকদিনে আমরা ৬টি আসন ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে ব্যানার, পোস্টার, গণসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিং
উঠান বৈঠক, সভা সমাবেশ করছেন প্রধান বিরোধী দল এবং প্রধান যে দুটি দল বাংলাদেশের, আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। তো তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, নানা ধরনের গণসংযোগে নানা ধরনের বিগত দিনে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিগত দিনের উন্নয়নের ফিরিস্তি দিচ্ছেন এবং একই সঙ্গে বিএনপি ক্ষমতার বাইরে রয়েছেন 10 বছর, এই 10 বছর আগে তারা যে ধরনের কর্মকাণ্ডগুলো করেছেন এলাকার উন্নয়নে সেই সব প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিয়ে তারা আগামী দিনে ভোট কামনা করছেন, ভোট চাচ্ছেন, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো এই 6টি সংসদীয় আসনের মধ্যে আপনি জানেন নোয়াখালী 5 সংসদীয় আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ভিআইপি আসন হিসেবে বিবেচিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, দুজনই হেভিওয়েট প্রার্থী এবং তারাও তাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন। এই প্রচার প্রপাগান্ডার মধ্যে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি বিগত দিনে যে উন্নয়নগুলো করেছেন সেই উন্নয়নের ফিরিস্তি যেভাবে দিচ্ছেন এবং আগামী দিনে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে বিএনপির যিনি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি আসলে অভিযোগ করছেন যে তার নির্বাচনী যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোতে নানাভাবে বাধা দেয়া হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে দুপুরেও তার বাসায়, তিনি সিরাজপুর ইউনিয়নে অবস্থিত, তার বাসায় তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে নিরাপত্তা না পেলে প্রচারণা থেকে তিনি সরে যাবেন। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তারা সেখানে বলেছেন নিজেদের কর্মী দিয়ে গাড়ি ভাঙচুর করেছেন এবং দলীয় নেতা কর্মীদেরকে আহত করে একটি নাটক সাজিয়েছেন এবং সেই নাটক করে তারা আবার এটা হচ্ছে নির্বাচন কমিশনের অনুকম্পা চাচ্ছেন বলে তারা দাবি করেছেন। তো এই হচ্ছে নোয়াখালীর 5 আসনের ভিআইপি আসনের পরিস্থিতি। আজকে বিকেলে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি ব্যাপারীরহাটে একটি পথসভায় বলেছেন যে নিজের গাড়ি বাড়িতে রেখে তিনি অন্যের গাড়ি নিয়ে ঘোরেন, ভাড়া গাড়ি নিয়ে ঘোরেন এবং নিজের গাড়িতে নিজেরা হামলা করে আওয়ামী লীগের উপরে দোষ চাপান। যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তি, যদি আওয়ামী লীগের কোনো দলীয় নেতাকর্মী এটার সাথে সংশ্লিষ্ট থাকেন, এটা প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন এবং দলের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে ওবায়দুল কাদের আজকে জানিয়েছেন। আচ্ছা বিষাদ, এই যে এত কথা হচ্ছে নেতাদের মাঝে, কথা পাল্টা কথা, এমন প্রশ্ন উত্তর চলছে, এইসব নিয়ে কি ভোটারদের মধ্যে কোনো মনোভাব দেখছেন? মানে কেমন তারা চিন্তা ভাবনা করছে ভোটাররা? রোমানা, আমি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে নোয়াখালীতে যে 6টি নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনগুলোতে সব জায়গাতে আমরা যতগুলো আসনে আমরা যাওয়ার চেষ্টা করেছি, যতগুলো এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করেছি, জনগণের সংশ্লিষ্টতা, জনগণের যে উৎসব মুখর যে পরিবেশ সেটা আমরা দেখতে পেয়েছি এবং এটি হচ্ছে আওয়ামী লীগের যতগুলো জনসভা, পথসভা, কখনো কখনো পথসভা জনসভায় রূপান্তরিত হচ্ছে, কিন্তু সেইভাবে আসলে বিএনপির প্রচার প্রপাগান্ডা অনেক পিছিয়ে রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এমনিতে স্বতঃস্ফূর্ততা আছে জনগণের মধ্যে, যদি নিরাপদ ভাবে এবং নিশ্চিন্ত ভাবে যদি তারা ভোট কেন্দ্রে যেতে পারেন, জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ। বিষাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সাথে। এবারে নির্বাচন নিয়ে নোয়াখালীর ভোটাররা কি ভাবছেন তা শুনে আসবো। একটা সুন্দর নিরপেক্ষ সুন্দর নির্বাচন চাই, যাতে করে আমরা সবাই নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাই নিজের ভোটটা প্রয়োগ করতে পারি। কৃষি কাজে সহযোগিতা করবে এবং দুইটা শ্বাস করার খালটাল বিভিন্ন সাইডে উন্নয়ন করবে, আমরা তাকে ভোট দিই। সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, আমরা ভোট কেন্দ্রে এক সমানে ভোট দিতে যাবো। শিক্ষা, তারপর বেকারদের চাকরি ইত্যাদি যারা আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমরা তাদেরকে ভোট। আমরা জনগণ চাই, জনগণের নিরাপত্তা, ব্যবসায়িক স্বার্থ এবং শিক্ষার পরিবেশ বান্ধব একটা সরকার চাই। সুন্দরভাবে মিলেমিশে ভোট হোক, আমরা কোনো সংঘাত এবং কোনো কিছু চাই না, আমরা ভোট চাই, সুস্থ নির্বাচন চাই, এটাই আমাদের প্রত্যাশা। যে সরকার নির্বাচিত এবং আমাদের প্রত্যাশা উনি যেন আগামীতে আরও ভালোভাবে কাজ করতে পারে।
দর্শক এবারে দেখে নেব গত 5টি সংসদ নির্বাচনে নোয়াখালী আসনের ফলাফল কি ছিল। সেক্ষেত্রে বলতে হয় যে নোয়াখালীতে কিন্তু 6টি আসন। শুরুতে আপনাদের আমরা নিয়ে যেতে চাই নোয়াখালী 1 আসনের ফলাফলে, যেখানে 1991 সালের ফলাফলের দিকে চোখ রাখতে হয়। সেখানে আমরা দেখছি বিএনপির জয়নাল আবদিন ফারুক এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন এবং জাতীয় পার্টির মওদুদ আহমেদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 এবং 2001-এ পুনরায় আমরা দেখছি পরপর দুবারও কিন্তু বিএনপির জয়নাল আবদিন ফারুক এই আসন থেকে জয়লাভ করেছেন। সে সময় 1996-এ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভিপি মোস্তফা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং 2001-এ ছিলেন আওয়ামী লীগের জাফর আহমেদ চৌধুরী। তবে 2008-এ দেখছি বিএনপির মাহবুব উদ্দিন খোকন এই আসন থেকে জয়লাভ করেছেন এবং আওয়ামী লীগের HM ইব্রাহিম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2014 সালে আওয়ামী লীগের HM ইব্রাহিমকে আমরা দেখছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এই আসন থেকে জয়লাভ করেছে। এবার নোয়াখালী 2 আসনের ফলাফলে যদি যাই তাহলে 1991 সালের ফলাফলের দিকে দৃষ্টি রাখার অনুরোধ করব। সেক্ষেত্রে আমরা দেখছি শুধু 1991 নয়, 1991-96 পরপর দুবারই কিন্তু বিএনপির বরকতুল্লাহ বুল্লু এই আসন থেকে জয়লাভ করেছে। 1991-এ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ, 1996-এ ছিলেন আওয়ামী লীগের MA সাত্তার ভূঁইয়া। 2001-এর ফলাফলের দিকে যদি চোখ দেই আমরা দেখছি বিএনপির MA হাসেন এই সময় জয়লাভ করেছেন। আওয়ামী লীগের ABM জাফরুল্লাহ 2001-এ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2008-এ দেখছি এই আসন থেকে বিএনপির জয়নাল আবদিন ফারুক জয়লাভ করেছেন। আওয়ামী লীগের জামাল উদ্দিন আহমেদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2014-তে আওয়ামী লীগের মোর্শেদ আলম এই আসন থেকে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। নোয়াখালী 3 আসনের ফলাফলে যদি যাই আপনাদের 1991 সালের ফলাফলের দিকে নিয়ে যেতে চাই। শুরুতেই আমরা দেখছি বিএনপির সালাউদ্দিন কামরান এই আসন থেকে জয়লাভ করেছেন এবং কমিউনিস্ট পার্টির নুরুল ইসলাম সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। দর্শক আমরা নোয়াখালী 3 আসনে 1996 এবং 2001-এ একই ফলাফলের পুনরাবৃত্তি দেখছি পরপর দুবার, কারণ 1996 এবং 2001-এ পরপর দুবারই জয়লাভ করেছেন বিএনপির মাহবুবুর রহমান এবং দুবারই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহমুদুর রহমান বেলায়েত। 2008-এ আমরা দেখছি বিএনপির বরকতুল্লাহ বুলু জয়লাভ করেছিলেন এই আসন থেকে এবং স্বতন্ত্র মামুনুর রশিদ কিরণ সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2014-তে মামুনুর রশিদ কিরণ আওয়ামী লীগ থেকে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। নোয়াখালীর 4 আসনের ফলাফলে আমরা যেতে চাই। নোয়াখালী 4 আসনে আমরা দেখছি বিএনপির মোহাম্মদ শাহজাহান এই আসনে জয়লাভ করেছেন 1991, 1996 এবং 2001-এ পরপর 3বার কিন্তু আমরা বিএনপির মোহাম্মদ শাহজাহানকে এই আসন থেকে বিজয়ী হিসেবে দেখতে পাচ্ছি। তবে 1991-এ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের গোলাম মহিউদ্দিন লাতু, 1996-এ ছিলেন আওয়ামী লীগের খায়রুল আনাম সেলিম, 2001-এ আবার দেখছি আওয়ামী লীগের গোলাম মহিউদ্দিন লাতু এইখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2008-এ দেখছি আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী এই আসন থেকে জয়লাভ করেছেন এবং বিএনপির মোহাম্মদ শাহজাহান সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং 2014-তে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরীকে কিন্তু আমরা জয়লাভ করতে দেখছি এই আসনে। এবার আপনাদের নিয়ে যেতে চাই নোয়াখালী 5-এর কি ফলাফল ছিল গত 5টি সংসদ নির্বাচনে। সেই ক্ষেত্রে আমরা দেখছি 1991-এ জাতীয় পার্টির মওদুদ আহমেদ এই আসন থেকে কিন্তু সেই সময় জয়লাভ করেছেন। আওয়ামী লীগের ওবায়দুল কাদের সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। দর্শক এই আসনটি আমরা বলতে পারি 1991, 96, 2001, 2008 এবং 2014-তে ওবায়দুল কাদের এবং মওদুদ আহমেদের মধ্যে আসলে আসন একবার বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এভাবেই করে কিন্তু ফলাফল দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখুন 1996-এ আমরা দেখছি আওয়ামী লীগের ওবায়দুল কাদের জয়লাভ করেছেন, জাতীয় পার্টির মওদুদ আহমেদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আবার 2001-এ দেখছি ঘটনাটি উল্টে গেছে, বিএনপির মওদুদ আহমেদ জয়লাভ করেছেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আবার 2008-এ দেখছি আওয়ামী লীগের ওবায়দুল কাদের জয়লাভ করেছেন, বিএনপির মওদুদ আহমেদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2014-তে আমরা দেখছি আওয়ামী লীগের ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসন থেকে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবার নোয়াখালী 6 আসনের ফলাফলে পুনরায় আপনাদেরকে অনুরোধ করব 1991 সালের ফলাফলে চোখ দেবার জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখছি আওয়ামী লীগের ওয়ালিউল্লাহ এই আসন থেকে বিজয়ী হয়েছেন, জাতীয় পার্টির মোহাম্মদ আলী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996-এ আমরা দেখছি বিএনপির ফজলুল আজিম জয়লাভ করেছেন এই আসন থেকে, আওয়ামী লীগের ওয়ালিউল্লাহ সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2001-এ আবারও আওয়ামী লীগের ওয়ালিউল্লাহ নিকটতম প্রতিদ্বন্দ্বী হন, সেই সময় স্বতন্ত্র মোহাম্মদ আলী কিন্তু নোয়াখালী 6 আসন থেকে জয়লাভ করেছেন। 2008-এ আমরা দেখছি স্বতন্ত্র ফজলুল আজিম জয়লাভ করেছেন এবং স্বতন্ত্র আয়েশা ফেরদৌস সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আবার 2014-তে আওয়ামী লীগের আয়েশা ফেরদৌসকে আমরা জয়লাভ করতে দেখছি নোয়াখালী 6 আসনে, সেই সময় স্বতন্ত্র আমিরুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
দর্শক, এতক্ষণ আমরা আপনাদের জানাচ্ছিলাম নোয়াখালী জেলার যে সংসদীয় 6টি আসন ছিল, সেই 6টি আসনের গত 5টি সংসদ নির্বাচনের কি ফলাফল ছিল। 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে তারা নির্বাচনী এলাকায় টহল দিতে শুরু করেছে। ভোট গ্রহণের দিন ছাড়াও আগে ও পরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এদিকে সেনাবাহিনী নামায় ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোটের বাকি আর মাত্র 5 দিন। প্রধান দুই রাজনৈতিক দল ও জোটসহ উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক দল অংশ নেয় এবার সংসদ নির্বাচন বেশ জমে উঠেছে। দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে ভোটের মাঠে। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটের এক সপ্তাহ আগেই সারা দেশে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। ISPR জানায় 24 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও অসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। মূলত প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকার সংযোগ স্থল ছাড়াও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং রিটার্নিং কর্মকর্তার সাথে সমন্বয় করে টহল ও অভিযান পরিচালনা করবে তারা। উপকূলীয় 18টি উপজেলায় নৌবাহিনী এবং সীমান্তবর্তী 87টি উপজেলায় বিজিবি ছাড়া বাকি 389টি উপজেলায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের সহায়তায় প্রস্তুত আছে হেলিকপ্টার ও পরিবহন বিমান। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে স্থাপন হচ্ছে যৌথ সমন্বয় সেল। এদিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএম কার্যক্রমের প্রস্তুতি সরজমিনে দেখতে যান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সারা দেশে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। সেনাবাহিনী নিয়োগ করার, মোতায়েন করার উদ্দেশ্যই হলো ভোটারদের আস্থা আসবে। তো যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে, তখন তারা নিজে স্ব-উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। এদিকে সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট খুলে অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আবারও ফিরে আসবো দেশজুড়ে নির্বাচনের খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশজুড়ে নির্বাচনের খবরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর, পল্লবী, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী ও উত্তরা এলাকায় রয়েছে 5টি সংসদীয় আসন। ঘনবসতিপূর্ণ এলাকা যেমন আছে, তেমনি অভিজাত শ্রেণীর মানুষের বাসও আছে এইসব এলাকায়। এইসব আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। গুলশান ক্যান্টনমেন্ট আসনে লড়াই হবে ভিআইপি প্রার্থীদের মধ্যে। মিরপুরে ধানের শীষে প্রার্থী হয়ে আলোচনায় আছেন জামায়াতের কেন্দ্রীয় এক নেতা। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহত্তর মিরপুর নিয়েছিল ঢাকা 11 আসন। 2008 সালে এই এলাকায় হয় 3টি সংসদীয় আসন, ঢাকা 14, 15 ও 16। ঢাকা 18 আসনের মধ্যেও এর একটি অংশ রয়েছে। এই 3 আসনের ভোটার সংখ্যা 11,20,000। সংসদ নির্বাচনে ঢাকার এই আসনের ফল খুবই বৈচিত্র্যপূর্ণ। কোনো দলের প্রার্থী পরপর নির্বাচিত হননি। যেমন মিরপুরে 1991 সালে আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেনকে হারিয়ে জয়ী হন বিএনপির হারুন রশিদ মোল্লা। আবার 96 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। আর 2001 সালে জয়ী হন বিএনপির এসএ খালেক। তবে 2008 সালের পর নবগঠিত ঢাকা 14, 15 ও 16 3টি আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। একসময় মিরপুরকে রাজধানীর পিছিয়ে পড়া জনপদ হিসেবে দেখা হলেও এখন উন্নয়নের ফলে এই অঞ্চল রাজধানীর অন্যতম পরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। তবে পর্যাপ্ত খেলার মাঠ আর উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এখনও রয়ে গেছে এই এলাকায়। কিছু কিছু মহল্লায় গ্যাসের অনেক প্রবলেম আছে, ড্রেনে অনেক প্রবলেম, এগুলো সলিউশন হওয়া দরকার। সম্পূর্ণ কাজ চাই আমরা, মসজিদ, মাদ্রাসা সব চাই। উন্নয়নমূলক কাজ যারা করবে তাদেরই আমরা ভোট দেব। জনগণের চাওয়া পূরণ করে মিরপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার কথা বলছেন প্রার্থীরা। 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে যে সূচক, সেগুলিকে আমরা ধরে রেখে 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটি ঘোষণা দিয়েছেন, সেটা যথার্থ আমরা বাস্তবায়ন করতে পারব। মিরপুর শুধু ক্রিকেটের জন্য বিখ্যাত
বিশ্ববিখ্যাত হবে তা না। আমি চাচ্ছি মিরপুরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে, মিরপুরে থাকবে আধুনিক নাগরিক সুবিধা বলতে আমরা যা বুঝি প্রতিটি জিনিস আমরা শতভাগ নিশ্চিত করব। গুলশান, বনানী ও উত্তরার বিভিন্ন ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 17 ও 18 আসন। এই দুই আসনের ভোটার সংখ্যা প্রায় 9 লাখ। 5টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ঢাকা 18 আসনে। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইল রয়েছে ঢাকা 17 আসনে। এই আসনে 2008 সালে বিএনপি প্রার্থীকে পরাজিত করে হুসেন মোহাম্মদ এরশাদ এবং 14 সালে বিএনএফের আবুল কালাম আজাদ নির্বাচিত হন। আর 18 আসনে নবম সংসদ নির্বাচন থেকে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সাহরা খাতুন। এই দুই আসনের ভোটারদের চাওয়া মাদকমুক্ত এলাকা। সন্ত্রাস, মাদক এগুলো দূর করতে হবে। জঙ্গি সন্ত্রাসের মোটেও চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গঠন করে নাগরিকদের উন্নত জীবন দেওয়ার কথা বললেন এই দুই আসনের প্রার্থীরা। মানুষের জনগণের যেগুলো প্রয়োজন আমি করব। যারা মাদক ব্যবহার করেন তাদেরকে যদি আমি কঠিন কথা বলি আমার মনে হয় ঠিক হবে না। প্রথম তাদেরকে ভালোবাসা দিতে হবে। এই 5 আসনে বিভিন্ন দলের 30 জনের বেশি প্রার্থী থাকলেও মাঠের প্রচারণায় কেবল বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জোটের প্রার্থীদের প্রচারণা চোখে পড়ে। এবারে দেখে নিচ্ছি লক্ষ্মীপুর সংসদীয় আসনগুলোর চিত্র। লক্ষ্মীপুর জেলায় সংসদীয় আসন 4টি। এর মধ্যে রামগঞ্জ উপজেলা নিয়ে লক্ষ্মীপুর 1 এবং রায়পুর ও সদরের একাংশ নিয়ে লক্ষ্মীপুর 2 আসন। এছাড়া সদরের বাকি এলাকা নিয়ে লক্ষ্মীপুর 3 এবং রামগতি ও কমলনগর নিয়ে লক্ষ্মীপুর 4 আসন গঠিত। এই 4টি আসনে এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 জন প্রার্থী। লক্ষ্মীপুর জেলার মোট আয়তন 1367.41 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা প্রায় 17,29,000 আর ভোটার 12,34,304 জন, যার মধ্যে পুরুষ 6,24,471 এবং নারী 6,09,833। জেলায় নতুন ভোটার 1,82,782 জন। 1991 সালে নির্বাচনে লক্ষ্মীপুর জেলার 4টি আসনেই জয়ী হয় বিএনপি। 1996, 2001 এবং 2008 সালেও একই ফলাফল বজায় ছিল। সবশেষ 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ 2টি, জাতীয় পার্টি 1টি এবং তরিকত ফেডারেশন 1টি আসনে জয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 আসনে লড়ছেন 7 জন প্রার্থী। এখানে মহাজোটের হয়ে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান এবং ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে মোহাম্মদ শাহাদাত হোসেন। লক্ষ্মীপুর 2 আসনে প্রার্থী 6 জন। এর মধ্যে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ নোমান আর বিএনপির মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া। লক্ষ্মীপুর 3 আসনে রয়েছেন 5 জন প্রার্থী। এখানে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের AKM শাহজাহান কামাল এবং বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুর 4 আসনে এবার প্রার্থী 6 জন। এখানে মহাজোট থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল মান্নান এবং ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে আসম আব্দুর রব। দর্শক, এখন লক্ষ্মীপুরে নির্বাচনের খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাজহারুল আনোয়ার। মাজহার, জি শুনছি। মাজহার, লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন আপনি? রোমানা, আপনি জানেন যে নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র 5 দিন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই লক্ষ্মীপুরে ছড়াচ্ছে ভোটের উত্তাপ। এরই মধ্যে লক্ষ্মীপুরের 4টি নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রাত ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা স্ব নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে টানতে বা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। তবে নির্বাচনের প্রচারণা নিয়ে প্রার্থীদের মধ্যে কিন্তু অভিযোগেরও শেষ নেই। লক্ষ্মীপুর সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী এনি একাধিকবার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অভিযোগ করেছেন যে সরকার দলীয় প্রার্থীর লোকজন তার প্রচার কার্যে বাধা এবং নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। একই অভিযোগ কিন্তু লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে 20 দলীয় জোট প্রার্থী সাদাত হোসেন সেলিমও কিন্তু একই অভিযোগ করেছেন। একই অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর 2 বিএনপি দলীয় প্রার্থী আবুল খায়ের ভুইয়া এবং লক্ষ্মীপুর 4 রামগতি আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী আসম আব্দুর রব। তিনি গতকাল অবশ্য তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অভিযোগ করেন যে ভোটের প্রচারণায় তার নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে এবং তার নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তার যে নির্বাচনী অফিস আছে সেই অফিসগুলোতে ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও কিন্তু করেন ঐক্যফ্রন্টের এই প্রার্থী। অবশ্য মহাজোট প্রার্থীরা এসব অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। তারা বলছেন যে বিএনপি দলীয় প্রার্থীরা নির্বাচনকে মানে প্রশ্নবিদ্ধ করছেন, নির্বাচনকে বানচাল করতেই কিন্তু মূলত এই সকল অভিযোগ করে যাচ্ছেন। মহাজোট প্রার্থীদের ভাষ্য মতে বিএনপি একটি অগ্নি সন্ত্রাসের দল এবং তাদের 2014 সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা জলবিচ্ছিন্ন হয়ে পড়ায় মূলত নির্বাচনকে ঘিরে এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলে মহাজোট প্রার্থীরা অভিযোগ করেন।
আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে যে 4টি নির্বাচনী আসনে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে 12,34,304 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে পুরুষ ভোটার রয়েছে 6,24,471 জন এবং নারী ভোটার রয়েছেন 6,09,833 জন ভোটার। অবশ্য ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের শঙ্কা এখনো কিন্তু রয়েই গিয়েছে। ভোটাররা আপনাকে ধন্যবাদ মাজহারুল আনোয়ার। লক্ষ্মীপুরের নির্বাচনের এখনকার কি পরিস্থিতি জানাচ্ছিলেন মাজহারুল আনোয়ার। দর্শক, এই পর্যায়ে আপনাদের আমরা গত 5টি সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের যে 4টি আসন রয়েছে সেই আসনগুলোর ফলাফলের দিকে চোখ রাখবার অনুরোধ করব। শুরুতেই আমরা যাচ্ছি লক্ষ্মীপুর 1 আসনের ফলাফলে। সেই ক্ষেত্রে আমরা যদি চোখ রাখি দেখছি 1991, 96, 2001-এ পরপর 3বার বিএনপির জিয়াউল হক জিয়া জয়লাভ করেছেন। 2008-এ দেখছি বিএনপির নাজিম উদ্দিন আহমেদ জয়লাভ করেছেন। সেই সময় আওয়ামী লীগের মোহাম্মদ শাহজাহান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2014-তে তরিকতের এম.এ. আওয়াল জয়লাভ করেছেন এবং স্বতন্ত্র শফিকুল ইসলাম এই আসন থেকে সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবার যদি লক্ষ্মীপুর 2 আসনের ফলাফলে যায়, সেই ক্ষেত্রে লক্ষ্মীপুর 2-এ আমরা দেখতে পাচ্ছি 1991-এ বিএনপির মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন এবং জামায়াতের এম.এ. জব্বার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 1996 এবং 2001-এ এই আসন থেকে আমরা পরপর বিএনপির খালেদা জিয়াকে জয়লাভ করতে দেখেছি। 2008-এ দেখছি বিএনপির আবুল খায়ের ভূঁইয়া এই আসন থেকে জয়লাভ করেছেন। সেই সময় আওয়ামী লীগের হারুনুর রশিদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 2014-তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির মোহাম্মদ নোমান এই আসন থেকে কিন্তু জয়লাভ করেছিলেন। এবার লক্ষ্মীপুর 3 আসনের ফলাফলে যদি যায়, সেই ক্ষেত্রে 1991-96-এ দেখছি বিএনপির খায়রুল এনাম জয়লাভ করেছেন। আবার 2001 এবং 2008-এ আমরা দেখছি শহীদ উদ্দিন চৌধুরী এনি বিএনপির থেকে জয়লাভ হয়েছেন এই আসনে, লক্ষ্মীপুর 3 আসনে। তবে 2014-তে আমরা দেখছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের শাহজাহান কামাল লক্ষ্মীপুর 3 আসন থেকে জয়লাভ করে। এবার লক্ষ্মীপুর 4-এর ফলাফলে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে আবার অনুরোধ করব 1991 সালের ফলাফলের দিকে চোখ দিতে। আমরা দেখছি 1991-এ বিএনপির আব্দুর রব চৌধুরী লক্ষ্মীপুর 4 আসনে জয়লাভ করেছিলেন। সে সময় জাসদের আসম আব্দুর রব নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে 1996-এ আমরা দেখছি জাসদের আসম আব্দুর রব জয়লাভ করেন এবং বিএনপির আব্দুর রব চৌধুরী সেই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2001 এবং 2008-এ দেখছি পরপর দুবারই বিএনপির এ.বি.এম. আশরাফ উদ্দিন জয়লাভ করেছেন এই আসন থেকে। 2001-এ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের আসম আব্দুর রব, 2008-এ ছিলেন আওয়ামী লীগের আব্দুর রব চৌধুরী। 2014-তে আমরা দেখছি আওয়ামী লীগের মোহাম্মদ আবদুল্লাহ জয়লাভ করেছেন। সে সময় স্বতন্ত্র আজাদ উদ্দিন চৌধুরী এই সময় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। দর্শক, এবারে আমরা আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম লক্ষ্মীপুরের 4টি আসনের গত 5টি সংসদ নির্বাচনে কি ফলাফলের দৃশ্য ছিল। এবারে কক্সবাজারের নির্বাচনী হালচাল নিয়ে একটি প্রতিবেদন আপনাদের আমরা দেখাতে চাই। সেই ক্ষেত্রে শুরুতেই কিছু তথ্য সেখানকার জানিয়ে দিতে চাই। জমে উঠেছে কক্সবাজারের নির্বাচনী প্রচারণা। স্থানীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচনের আগে ও পরে রোহিঙ্গাদের চলাচলের বিধিনিষেধ, ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও টেকনাফ সেন্ট মার্টিনে নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ সহ নানা কারণে এবারের নির্বাচনে আলোচিত জেলা কক্সবাজার। কক্সবাজারে সংসদীয় 4টি আসন জমজমাট হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণায়। পোস্টার ও মাইকিং করে প্রচারণার পাশাপাশি সব জায়গাতেই চলছে পথসভা সমাবেশ। ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা। উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ কর্মী সমর্থকদের উপর হামলা ও মামলায় জড়িয়ে হয়রানি করে প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেইটুকু চাই আমরা। আমাদের নেতাদেরকে এখনো মামলা দেওয়া হচ্ছে বিনা কারণে বাসায় গিয়ে। এদিকে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন কোথাও মামলা করা হচ্ছে না, শান্তিপূর্ণ পরিবেশেই প্রচারণা চলছে। আমরা আশাবাদী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। অন্যদিকে ভোটাররা বলছেন মাদকমুক্ত কক্সবাজার গড়বে এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। ক্যাম্পগুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবির বিশেষ টহল দিচ্ছেন। এদিকে 29 ডিসেম্বর সন্ধ্যা থেকে 31 ডিসেম্বর সকাল পর্যন্ত ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার কথা চিন্তা করে 28-31 ডিসেম্বর টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটনবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ এই পর্যন্তই। কাল আবারও দেখা হচ্ছে একই সময়ে দেশজুড়ে নির্বাচনের খবর নিয়ে। আর আগামীকাল থাকছে চট্টগ্রাম জেলার 16টি সংসদীয় আসনের খবরাখবর। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।